কেমন লাগতেছে সবার? আজকে সবাই নতুন না? চাকরি সবার কনফার্ম হয়েছে, প্রথম জয়েনিং আজকেই। তো প্রথম জয়েনিং এখানে কিছু আছো, তোমরা পুরাতন, কিছু নতুন। তো পুরাতন নতুন সবাইকে নিয়ে আমরা আমাদের নতুন যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আমরা নতুন যাত্রা তোমরা শুরু করবা। যে আমাদের এখানে যে অ্যাডজাস্টমেন্ট আছে, যে সেটআপ আছে, কোয়ালিটি সেটআপ আছে, এই সেটআপের সাথে তোমাদের কি করতে হবে, নতুন করে আবার অ্যাডজাস্ট করতে হবে। যারা পুরাতন আছো, অন্য জায়গায় একটা পরিবেশে কাজ করে আসছো, এখন এসে একটা নতুন পরিবেশ, সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আর যারা একদমই গার্মেন্টসে নতুন, তাদের জন্য পুরোটাই নতুন, তো নতুন করে শিখতে হবে। তো পরিবেশের উপর ভিত্তি করে বা ফ্যাক্টরির উপর ভিত্তি করে কিছু জানা অজানা কিছু থাকতে পারে। তো কেউ হয়তো বা কোনো জায়গা থেকে কিছু মানে বেশি শিখায়, কেউ কম শিখায়, এর মাধ্যমে কাজ চলে। তো আমরা এখানে আমাদের যে কোম্পানি, আমাদের কোম্পানির যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদের কার্যকলাপগুলো চলবে। আশা করি এখান থেকে আমরা চেষ্টা করব ভালো কিছু নেওয়ার জন্য এবং নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য। তো প্রথমত আমি পরিচয় দেই, এখানে পরিচয় দেওয়া আছে। আমি প্রথম স্লাইডে নিয়ে আসছি আমাদের ফ্যাক্টরি কোম্পানির নাম কি? লিবার্টি নিটওয়ার লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ। মাইক্রোফাইবার গ্রুপের একটা সিস্টেম কনসার্ন লিবার্টি নিটওয়ার লিমিটেড। আমার নাম বাদশা মিয়া, ডেপুটি ম্যানেজার কিউএমএস। আমি দেখি কি কিউএমএস এর পার্টটা। তো কিউএমএস এর পার্ট বলতে কোয়ালিটি ডিপার্টমেন্টের সিস্টেম প্রসিডিউর কিভাবে চলবে এবং এই কোয়ালিটি ডিপার্টমেন্টটাকে ডেভেলপ করার জন্য যত প্ল্যান পরিকল্পনা লাগে এবং কি ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য যা করা লাগবে সবকিছু আমার এখান থেকে এক্সিকিউটিভ হবে। ঠিক আছে? এখন আমি সিস্টেম ডেভেলপ করলাম, কিন্তু সিস্টেমের সাথে কি তোমরা অ্যাডজাস্টেড না। আমি একটা প্রসিডিউর দিলাম, প্রসিডিউরটা তোমরা বুঝো না, করতে পারো না, আমার এই টিমের বাকিরা করতে পারে না, ইমপ্লিমেন্ট করতে পারলো না, তাহলে ওই সিস্টেম ডেভেলপ করে লাভ আছে? প্রথম কি করতে হবে? সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, তারপরে কি করতে হবে? এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট মানে কি? সবাই যেন এটা করতে পারে সহজে, হ্যাঁ, ওটা ফ্লোর লেভেলে বা বাস্তবে সেই কার্যকলাপটা অ্যাক্টিভ থাকতে হবে। তো সেই এক্সিকিউশন করার জন্য আমাদের যাবতীয় যা লাগে সেটা আমরা এখান থেকে করে থাকি। আমাদের আজকে প্রাথমিক অবস্থায় যেহেতু আমরা এখানে শিখবো, সেই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় শিখবো যে ডিফেক্ট কি জিনিস, হোয়াট ইজ ডিফেক্ট, ডিফেক্ট ডেফিনেশন কি। যেহেতু আমরা কোয়ালিটি ডিপার্টমেন্টে আছি, কোয়ালিটি ডিপার্টমেন্টে কি কোর নলেজ যেটা থাকা দরকার, প্রাথমিক নলেজ যেটা থাকা দরকার, সেটা কি ডিফেক্ট কি। তো সেই ডিফেক্ট কি সেটাই আমরা প্রথমে নিয়ে আসছি একদম ফার্স্ট টপিক হিসেবে। তো এটা শেখার আগে আমরা কিছু ওরিয়েন্টেশন পার্টে নিয়ে আসছি, কিছু ওরিয়েন্টেশন ট্রেনিং যেটা তোমাদের জানা দরকার, বেসিক নলেজ বা বেসিক জানা দরকার। সেটা হলো প্রথমত আমি নিয়ে আসি অর্গানাইজেশনাল বিহেভিয়ার। বিহেভিয়ার বাংলা কি? আচার আচরণ। বিহেভিয়ার বাংলা হলো আচার আচরণ। তো আচার আচরণ এখানে আমি সাথে একটা ওয়ার্ড নতুন করে যোগ করছি, কি? অর্গানাইজেশন। একটা হলো অর্গানাইজেশন, আরেকটা হলো কি বিহেভিয়ার। তাহলে অর্গানাইজেশন আর বিহেভিয়ার, এক বিহেভিয়ার আমরা শিখি কোথায়? আমাদের পরিবার থেকে, ফ্যামিলি থেকে শিখি একটা বিহেভিয়ার। আরেক বিহেভিয়ার এখন আমরা শিখবো কোথায়? একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে। তো প্রাতিষ্ঠানিক বিহেভিয়ার আর পরিবারের বিহেভিয়ার একটু পার্থক্য আছে। তো মূলত যদি পরিবার থেকে শিষ্টাচার বা আচরণ বিধিটা যদি সে ভালোভাবে শিখে আসতে পারে, তাহলে সে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা প্রাতিষ্ঠানিক বিহেভিয়ারে তেমন কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে তার জন্য ইজি হয়ে যাবে। তো এখানে আমাদের কি করতেছে দেখো, চারটা এলিমেন্টের মাধ্যমে আমাদের অর্গানাইজেশন বিহেভিয়ার যুক্ত। সেটা কি? প্রথম হলো পিপল। এক নম্বর পয়েন্ট কি? পিপল। আমি এখানে হাইলাইট করছি, আবার এখানে কিন্তু বক্স আকারে নিয়ে আসছি। চারটা এলিমেন্ট আছে অর্গানাইজেশন বিহেভিয়ারে, চারটা এলিমেন্ট আছে। কি কি এলিমেন্ট? এক নম্বরে হলো পিপল। পিপলটা কেন? তোমরা যারা এক একটা পরিবারে আছো, একটা পরিবারের সদস্য থাকে কত? 4 জন, 5 জন, 7 জন, ম্যাক্সিমাম 10-12 জন বর্তমান প্রেক্ষাপটে। এর বেশি কিন্তু একটা পরিবারের সদস্য থাকে না। তো 8-10 জনের বিহেভিয়ার ছোটবেলা থেকে যখন বড় হয়ে আসে, সবার সাথে মোটামুটি একই রকম অ্যাডজাস্টেড হয়ে গেছে।
এখন একটা প্রতিষ্ঠানে যখন আসবা, এই প্রতিষ্ঠানে কি হইতেছে, সকল ধরনের মানুষ থাকবে। গার্মেন্টস এমন একটা সেক্টর, যে সেক্টরে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের লোকজন আছে। যদি ধরি বিভিন্ন ধর্ম যদি 5টা থাকে 6টা থাকে, সব ধর্মের লোকজন এখানে আছে। এবং অশিক্ষিত থেকে শুরু করে উচ্চ শিক্ষিত পর্যন্ত সব ধরনের লোকজন আছে এখানে। উচ্চ শিক্ষিত লোকজন আছে, পিএইচডি করা লোকজনও আছে এখানে, ইঞ্জিনিয়ারও আছে, ঠিক আছে, সব ধরনের লোকজনই আছে। আবার নিজের নাম লিখতে পারে না কলম দিয়ে, সেরকম লোকজনও আছে। তাহলে এই জায়গাটা কিন্তু হচ্ছে ভ্যারাইটিস ম্যান পাওয়ারের কি সমাগম। তো এখানে অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট। সেখানে আমাদের কি করতে হবে, সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে, সবার সাথে অ্যাডজাস্ট করে আমাদের চলতে হবে, কাজ করতে হবে। তো এটা কিন্তু আগেই বলে নেই, এটা একটু ডিফিকাল্ট। আমরা যখন সাপোজ একটা যে কোনো নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে যাই, সেই প্রতিষ্ঠানে কিন্তু ওই লেভেলের লোকজন সবাই একই রকম থাকে। যদি ওখানে বলা হয় যে না অনার্স কমপ্লিট একটা লোক লাগবে, সেখানে অনার্স কমপ্লিট সবাই অনার্স কমপ্লিটের লোকজন থাকে। একটা আঞ্চলিক ভিত্তিক প্রতিষ্ঠান, সেখানে ওই অঞ্চলের লোকজনই ম্যাক্সিমাম থাকে, অন্য অঞ্চলে থাকে না। তো ওখানে যে অ্যাডজাস্ট করা ইজি হয়, কারণ মেন্টালিটি সব ঘুরে ফিরে একই রকম হয়। কিন্তু গার্মেন্টস এমন একটা জায়গা, সেখানে সব ধরনের লোক পাওয়া যাবে। তো সেখানে একটু অ্যাডজাস্ট করা নিজের জন্য একটু কষ্ট হবে, সেটা বুঝে নিতে হবে যে এটা কষ্ট, তারপর আমাকে মেনে নিতে হবে। স্ট্রাকচারটা বলতে শুধু বিল্ডিং এর স্ট্রাকচার না, স্ট্রাকচারটা বলতে বোঝাচ্ছে কি, এখানে সিনিয়র জুনিয়রের যে একটা স্ট্রাকচার বা অর্গানোগ্রাম, সেই অর্গানোগ্রাম মেনটেন করে আমাদের চলতে হবে। সিনিয়রকে সিনিয়রের মর্যাদা দিতে হবে, জুনিয়রকে জুনিয়রের ভাবে ট্রিট করতে হবে। অবশ্যই জুনিয়রকে অবহেলা করা যাবে না, আবার সিনিয়রকে অপমান করা যাবে না, ঠিক আছে, এটা মেনটেন করে চলতে হবে। তারপর আসছে কি টেকনোলজি। অর্গানাইজেশনের উপর ভিত্তি করে টেকনোলজিটা ইউজ হয়। আমাদের গার্মেন্টস সেক্টরে টেকনোলজি খুব সীমিত, অল্প কিছু টেকনোলজি ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে টেকনোলজি বলতে বোঝায় তোমার কি কি ধরনের জিনিস গার্মেন্টসে সাধারণত কি ব্যবহার করা হয় টেকনোলজি হিসেবে? তোমরা যে সেক্টরে কাজ করো কোয়ালিটিতে, সেখানে শুধু কাজ করার জন্য একটা ক্যালকুলেটর লাগবে, এটা একটা টেকনোলজি। তার পরবর্তীতে কি লাগে, এখানে যদি আমি ট্রেনিং এ বলি, তাই ট্রেনিং এ কি কি টেকনোলজি আছে, ল্যাপটপ আছে, প্রজেক্টর আছে, এগুলো এক একটা টেকনোলজি। তো তোমাদের এখন কাজের উপর ভিত্তি করে কি করতে হবে, টেকনোলজিটা ইউজ করতে হবে, ইউজ করা জানতে হবে, শিখতে হবে। এখন তোমরা যারা কোয়ালিটিতে জয়েন করবা, অ্যাটলিস্ট ক্যালকুলেটর চালানো শিখতে হবে, জানতে হবে রিপোর্টটা করার জন্য, তাই না? রিপোর্ট করার জন্য অ্যাটলিস্ট ক্যালকুলেটর কিভাবে চাপতে হয় সেটা জানতে হবে। এবং পরবর্তী ধাপে যখন পরবর্তী পজিশনে যাবো, সেই পজিশনে যে পরবর্তী যে টেকনোলজি গুলো সেগুলো জানতে হবে। যদি আগে থেকে জানা থাকে তার জন্য ইজি হবে পরবর্তীতে। তারপরে কিছু আছে কি এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্টটা বলতে বোঝায়, এখন এখানে যারা আসছো, এক একজন কিন্তু এক এক ডিস্ট্রিক্ট থেকে আসছো, হয়তো বা 2-1 সেম ডিস্ট্রিক্ট হবে। তো এই জায়গার লোকাল কিন্তু একজনে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ, ঠিক আছে? আশেপাশে যাদের নিজস্ব বাসা আছে, এরকম লোক কিন্তু একজনও খুঁজে পাওয়া যাবে না। ম্যাক্সিমাম কি করবো, এখানে এসে বাসা ভাড়া নিয়ে থাকবো, অথবা গ্রামে ছিলাম সেখান থেকে এসে আসছি। তো এখানে আসার পরে এখানকার বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে আমাদের একটু প্রবলেম হবে। তো সেটা আমাদের কি করতে হবে, মেনে নিতে হবে, এবং তাকে সহজে ইজিলি আমার সাথে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। ক্লিয়ার? তো এই প্রবলেমগুলো কিন্তু প্রথম অবস্থায় একটা মানুষের হয়। তো সেই জিনিসগুলো কি করতে হবে, ওভারকাম করতে হবে। যদি এগুলো ওভারকাম করতে পারি, তাহলে কি হবে, ইমপ্রুভিং জব পারফরম্যান্স, ইনক্রিজিং জব স্যাটিসফ্যাকশন, প্রমোটিং ইনোভেশন, তারপরে কি হবে, এনকারেজিং লিডারশিপ। এই জিনিসগুলো কি হবে, নিজের মধ্যে তৈরি হবে। যদি আমি অর্গানাইজেশন বিহেভিয়ারে এই 4টা এলিমেন্ট আমি যদি কি করতে পারি, নিজের মধ্যে গ্রো করতে পারি, তাহলে কি হবে, আমার দ্বারা এই জিনিসগুলা অ্যাচিভ হবে আমার, ঠিক আছে? এগুলো বাংলাতে বুঝো। জব স্যাটিসফ্যাকশন, ইনক্রিজ জব স্যাটিসফ্যাকশন মানে কি, চাকরির প্রতি কি সন্তুষ্টি আসবে। তারপরে কি আসবে, প্রমোটিং ইনোভেশন। প্রমোটিং ইনোভেশন বলতে কি বোঝায়, নিজের মধ্যে নতুনত্ব আবিষ্কার বা নতুনত্ব চিন্তা ভাবনা তৈরি হবে। তারপরে কি হবে, এনকারেজিং লিডারশিপ। লিডারশিপ তৈরি হবে নিজের মধ্যে, তোমরা আস্তে আস্তে লিডার হবা, একটা কি হবে, টিম চালানোর ক্ষমতা অর্জন করবা। তারপরে কি হবে, কন্ট্রোলার হবা, ইনচার্জ হবা, ম্যানেজার হবা। এরকম আস্তে আস্তে তোমার টিমটা বড় হবে, আস্তে আস্তে লিডারশিপ গ্রো করবে।
তারপরে একটা স্লাইড আমি নিয়ে আসছি বোঝার জন্য যে আমরা যারা এখানে গার্মেন্টস সেক্টরে চাকরি করি আমাদের বর্তমান অবস্থানটা জানা দরকার আছে, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অবস্থানটা কেমন, আমরা কি অবস্থানে আছি। তো সেখানে যদি দেখি বাংলাদেশ সারা বিশ্বের অবস্থানে গার্মেন্টস সেক্টরে কত আছে, সেকেন্ড পজিশনে আছে। প্রথম আছে কে? প্রথম আছে চায়না। চায়নার খুব কাছাকাছিতেই আছে বাংলাদেশ, যেটা গার্মেন্টস সেক্টরে বিশ্বের সেকেন্ড পজিশন। এবং বাংলাদেশের টোটাল যে ইনকাম, সেই ইনকামের 81% আসে গার্মেন্টস সেক্টর থেকে। কত পার্সেন্ট? 81। বাকি যে 19% আছে সেই 19% আসে কোথা থেকে? আদার্স অন্যান্য সেক্টর থেকে বাংলাদেশের ইনকাম। তো ইনকাম যেখান থেকে বেশি আসতেছে তার মানে এখানে সম্ভাবনাও আমাদের বেশি, মানে এই সেক্টরটা বড়। ইনকাম বেশি আসতেছে মানে কি এই সেক্টরটাও বড়। এখন এই সেক্টরে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের তুলনায় অন্য সেক্টরে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। তো এটা সহজ একটা एग्जांपल দেই। তোমরা এখানে যারা টিকছো, এখানে যারা আছো, কয়জন আছো সব মিলে? 20 জন। সকালবেলা সবাই ছিল কয়জন ছিল টোটাল সব মিলে? ম্যাক্সিমাম 30 জন বা 40 জন। কয়জন ছিল? 40 জনের মতো ছিল। 40 জন থেকে 20 জন টিকছো, তার মানে 50% টিকে গেছো। 50% টিকে গেছো, তার মানে কি 50% সম্ভাবনা আছে চাকরির এখানে। আর যদি অন্য কোনো সেকশন হয়, অন্য কোনো সেক্টর হয়, সেই সেক্টরে কি হইতেছে 10 জন লোক লাগবে, সেখানে অ্যাপ্লাই করে কত? 10 লাখ 20 লাখ, তাই না? 10 জন লোকের জন্য 10 লাখ 20 লাখ, তার সাথে কম্পিটিশন করে টিকতে হয়, যেখানে কি 0.001% হবে কিনা সন্দেহ, যেখানে লোক নাই, তাই না? তো এখানে যেখানে 50% এর উপরে লোকজন কি হতেছে, চাকরির সম্ভাবনা আছে, হয়ে যাচ্ছে। ইভেন এখানে যারা আছে দেখো যে ম্যাক্সিমামই কি হবে, ম্যাক্সিমাম কি সবাই, কোনো রেফারেন্স লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো ঘুষ লাগে না, কিচ্ছু লাগে না, শুধুমাত্র নিজের মিনিমাম যে যোগ্যতা, সেই যোগ্যতাটা থাকলে চাকরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের আর কোন সেকেন্ড কোন সেকশন আছে, সেক্টর আছে যে সেক্টরে এত সহজে চাকরি হয়? হ্যাঁ, নাই। তাহলে কি এখানে সম্ভাবনা বেশি, যেখানে ইনকাম বেশি, যেখানে পরিধি বেশি, যেখানে আয়তনটা বেশি, সেখানে কি হবে, সম্ভাবনাও বেশি। তো সেক্ষেত্রে তোমাদের এটা বোঝানোর উদ্দেশ্য হলো যে নিজের ক্যারিয়ারটা আসলে কোথায় গড়া উচিত, কিভাবে করা উচিত, সেটা বোঝার জন্য যারা গার্মেন্টসে প্রথম আসছো তাদেরও বোঝা উচিত। অনেক সময় হয় কি, গার্মেন্টসে যারা ম্যাক্সিমাম আসে প্রথম অবস্থায় কি হয়, ঠেকে পড়ে আসি, হ্যাঁ, যে দেখি কয়দিন কাজ করি, কয়দিন করতে পারবো, তার উপর ডিপেন্ড করে ভবিষ্যতে আমি কি এই সেক্টরে কাজ করব কি করব না, হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসি। তো সেখান থেকে তোমাদের এটা বোঝানোর জন্য বোঝাচ্ছি যে আসলে তোমার ক্যারিয়ারটা কোথায় সেট করা উচিত সেটা নিজে নিজে আগে সেট করবা। আমরা পরবর্তী স্লাইডে বুঝবো যে কেন আগে থেকে আমাদের সব সেট করতে হবে। ঠিক আছে, দেখো টপিকের বাইরে আমি কিন্তু বেশ কয়েকটা স্লাইড নিয়ে আসছি সবাইকে বোঝার জন্য। এখানে একটা স্লাইড আছে, টু বি এ সাকসেসফুল রিমাইন্ডার ইট। কি সাকসেসফুল হইতে হলে এই জিনিসগুলো রিমেম্বার করতে হবে। কি কি রিমেম্বার রাখতে হবে? 1 নাম্বার দেখো, ডিফাইন ইউর গোল। সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, তোমার লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে, সেটা যেই সেক্টরে কাজ করো না কেন, তোমার সেখান থেকে তোমার লক্ষ্য স্থির করতে হবে যে আমি কোন জায়গায় পৌঁছাইতে চাই, আমি কোথায় পৌঁছাইতে চাই, তার জন্য কি করতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে। তারপরে কি করতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী প্ল্যান তৈরি করতে হবে, যে লক্ষ্য আমার স্থির করা শেষ, আমাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে, এখন আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করতে হবে। যেমন ধরো এক্সাম্পল যদি বলি, আমি লক্ষ্য স্থির করব ঢাকা নিউ মার্কেট যাব, ঠিক আছে, এখন আমাকে প্ল্যান করতে হবে যে কোন দিক দিয়ে গেলে আমার সহজ হবে। আমি কিন্তু এদিক দিয়ে চাইলে সাভার নবীনগর হয়ে যেতে পারি, আবার গাজীপুর চৌরাস্তা হয়ে উত্তরা হয়েও যেতে পারি। এখন আমাকে প্ল্যান করতে হবে কোন দিক দিয়ে যাইতে হবে, কোন দিক দিয়ে গেলে আমার জন্য সহজ হবে। ঠিক আছে, এখন প্ল্যান করলাম যে দেখলাম যে আমি গুগল সার্চ করে যে আমার কোন রুটে, সাপোজ গাজীপুরে এদিক দিয়ে জ্যাম নাই, এদিকে জ্যাম পরে, জ্যাম যেহেতু নাই এই পাশ দিয়ে আমরা চলে যাই, এই পাশ দিয়ে প্ল্যান করলাম। প্ল্যান করার পরে কি করতে হবে, টেক অ্যাকশন। এখন প্ল্যান করলাম, প্ল্যান করে যদি আমি রুমে বসে থাকি আমি যাইতে পারবো? আমাকে কি করতে হবে, পল্লী বিদ্যুৎ পর্যন্ত হাইটা যাইতে হবে, যাই ওখানে বাসে উঠতে হবে, তাই না? তাহলে কি হতে হবে, অ্যাকশনে নেমে পড়তে হবে যে আমার লক্ষ্য স্থির হয়ে গেছে, ঢাকা যাব, আমার কি করতে, প্ল্যানও সেট করে ফেলছি, আমি গাজীপুর চৌরাস্তা হয়ে যাব।
তাহলে কি করতে হবে? আমাকে এখন অ্যাকশনে দিতে হবে, আমাকে ওই জায়গায় অ্যাকশন নামতে হবে, আমাকে বাসে উঠতে হবে। তারপরে স্টিক টু ইট, এই পয়েন্টে যে কি হলো, দেখা গেল যে কোনাবাড়ি যাওয়ার পরে কি হয়েছে, ওখানে ওয়ার্কার আনরেস্ট বা কোনো কারণে গ্যাঞ্জাম লাগিয়ে জ্যাম আটকে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আমি কি ওখান থেকে ঘুরে চলে আসবো? এখন আমার ঢাকা যাওয়াটা খুবই জরুরি, কি করা উচিত? জ্যাম পড়ছে, আমি চলে আসবো ব্যাক করে, না আমি ওখান থেকে কি করতে হবে, আমাকে ধীরে পড়তে হতে হবে, এনি হাউস যাইতেই হবে। জ্যাম পড়ছে, আমি হাঁটা শুরু করি, হাইটা জ্যামটা পার হয়ে ওই পাশে দিয়ে আবার গাড়িতে উঠবো, এরকম একটা চিন্তা ভাবনা করতে হবে। স্টিক টু ইট, এখানে কি বলতেছে, যদি তুমি বাধাপ্রাপ্ত হও সেখানে যে কি করতে হবে, তোমার মনোবল শক্ত করে সামনে আগায় যেতে হবে। মনোবল শক্ত করে কি করতে হবে, সামনে আগায় যেতে হবে। তাহলে তুমি কি করতে পারবা, তোমার লক্ষ্য যে জায়গাটা সেই জায়গায় পৌঁছাইতে পারবা। ক্লিয়ার? বুঝা গেছে পয়েন্টটা? এটাও এইরকমই বুঝাইতেছে যে এরকম একটা ইস্যু। আর এই পয়েন্টটা আমি ডিটেইলস বলি। এই পয়েন্টটা হলো, দেখো একটা ব্যক্তি দাঁড়ায় আছে প্রথম স্টেজে আর সাকসেসটা ওখানে। তো প্রথম সিঁড়িটা সাকসেসের অনেক উঁচু, এখানে দাঁড়ায় কিন্তু সে দেখতেই পাচ্ছে না যে তার ভবিষ্যৎ কোথায়, যেখানে তোমরা এখন বসে আছো। এখানে দাঁড়িয়ে তোমরা ম্যাক্সিমামই বুঝতেছো না যে আমি এখানে সাকসেসফুল হইতে পারবো কি পারবো না। এই জন্য মনে অনেকে যারা নতুন আসছো, ফার্স্ট গার্মেন্টসে আসছো, তারা কিন্তু মনে চিন্তা করতেছো যে চাকরি 2-3 মাস করব তারপরে চলে যাব, হয়তোবা কি এই মুহূর্তে একটু পকেট ফাঁকা, একটু টাকা হোক তারপরে চলে যাব, অথবা কি আমি সামনে একটা এক্সামের চেষ্টা করতেছি, এক্সামের কিছু টাকা পয়সা হোক চলে যাব, এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে। ঠিক আছে, অনেক প্ল্যান পরিকল্পনা অন্যদিকে থাকতে পারে। সেই জন্য কি হবে, অনেক এরকম হবে। আবার অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে যে কত কিছু বা শিখতে হবে, কখন বা হব, কখন কয় বছর যাবে তারপরে আমি কাজ শিখতে পারবো, তারপর আমি ম্যানেজার হব। এরকম চিন্তা ভাবনা করে কি হবে, হতাশ হয়ে যাবে। কারণ সে তো ওই জায়গা দেখতে পাচ্ছে না, এই জায়গায় দাঁড়িয়ে আছে। তোমরা এখানে আসো, এখান থেকে তো ওই জায়গা দেখতে পাচ্ছ না যে এই জায়গাটা আমার কোথায়, কত দূর দূরে। এই জন্য অনিশ্চিতের মধ্যে থাকবা। তো প্রথম অবস্থায় অনেক কষ্ট হবে, দ্বিতীয় করতে গেলে অনেক কষ্ট হবে, অনেক পা ফুলে যাবে, পা ব্যথা করবে, রাতে ঘুম আসবে না। হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় যদি কাজ করতে হবে সেক্ষেত্রে কি হবে, পা ব্যথা করবে অনেকের, অনেক সময় অসুস্থ হয়ে যাবা। তো সেই ক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা দেখে মনে করবে যে আমার এত কষ্ট করে আমার প্রথম সিঁড়ি পার করার দরকার নাই, আমার সাকসেস হওয়ার দরকার নাই। তাহলে অনেকে ওই জায়গায় কি করবে, শেষ, তার কেরিয়ার আর শেষ, ওখানে আর সামনে আগানো সম্ভব না। কিন্তু চিন্তা করে না, প্রথম সিঁড়িটা যদি কষ্ট করে পার হইতে হয়, পরবর্তী সিঁড়িগুলো তো ছোট 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 ছোট, একদম ছোট ছোট। এখানে ওঠা মাত্রই কিন্তু সে সাকসেসের চেহারা দেখতে পাবে। তারপরে কি খুব দ্রুতই সামনে আগায়া তার কাঙ্ক্ষিত লক্ষ্যবোধ যে জায়গাটা, সেই জায়গাটা সে পৌঁছাতে সক্ষম। ঠিক আছে? তো প্রথম সিঁড়ি সবসময় যে কোনো সেক্টরে যাও, যেখানেই যাও না কেন, যে কোনো সাকসেসের উদ্দেশ্যে যদি তোমরা অগ্রসর হওয়ার প্রথম সিঁড়িটা সবসময় উঁচু হয়, এটা মেনে নিয়ে কাজ করতে হবে, এটা মেনে নিয়ে সামনে আগাইতে হবে যে আমার প্রথম সিঁড়িটা অনেক উঁচু, অনেক কষ্টের, আমাকে প্রথম সিঁড়িটা কষ্ট করে ওভারকাম করতে হবে, তাহলেই আমি সামনে আগাইতে পারবো। ঠিক আছে? প্রথম সিঁড়ি কখনোই সহজ হবে না, কখনোই সহজ হবে না, এটা কিন্তু মেনে নিতে হবে। ক্লিয়ার? তারপর দেখো এখানে বলতেছে অপরচুনিটিস ফর কিউএমএস। কিউএমএস এর কিছু অপরচুনিটি, কিউএমএস থাকলে কি হবে, কিউএমএস না থাকলে কি হবে, তাই না? একটা সিস্টেমের মতো যদি কাজ করি সেই ক্ষেত্রে কি হবে, আর সিস্টেমের মতো যদি কাজ না করি তাহলে কি হবে, তাই না? এখানে কিছু পয়েন্ট নেওয়া হয়েছে, যদি কিউএমএস মেনে কাজ করি তাহলে কি হবে, ইমপ্রুভ কোয়ালিটি ইমপ্রুভ করবে। যদি কিউএমএস এর সিস্টেম মেনে বা একটা সিস্টেম প্রসিডিউর মেনে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, কোয়ালিটি ইমপ্রুভ করবে। ডিক্রিজ কস্ট কমবে। কস্ট কিভাবে কমবে, যদি ইমপ্রুভ কোয়ালিটি হয়, কোয়ালিটি সিস্টেম মেনে কাজ করলে কোয়ালিটি ইমপ্রুভ হবে। কোয়ালিটি ইমপ্রুভ হলে কি হবে, ডিক্রিজ কস্ট কিভাবে ইমপ্রুভ হবে, এখানে যে গুড সহজে রিচেক হবে না, রিভিউ করা লাগবে না, অল্টার কম হবে, কস্ট কম হবে, তাই না? ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, যখন রিওয়ার্ক না করতে হবে, রিওয়ার্ক না করলে কি হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, টোটাল প্রোডাক্টিভিটি বাড়বে না, প্রোডাকশন বেড়ে যাবে। ডিক্রিজ প্রাইস, যদি কস্ট কমে যায়, যখন মালিক দেখবে যে আমার এক পিস গার্মেন্টস তৈরি করতে আমার 1 টাকা লাগতেছে, হ্যাঁ 1 টাকা লাগতেছে, যখন দেখবে যে না ওই গার্মেন্টসটা তৈরি করতে কিছুদিন পরে যদি দেখা যায় না 80 পয়সা লাগে, তখন কি করবে,
তাহলে তো যদি এটার প্রাইস যদি 2 টাকা থাকে সেক্ষেত্রে সেও প্রাইসটা কমাই দিতে পারবে না? যখন সে প্রাইসটা কমাইতে পারবে তাহলে আশেপাশে গার্মেন্টসের সাথে কম্পিটিশন করে সে অর্ডারও বেশি নিতে পারবে, তাই না? সে বাইরের কাছ থেকে অর্ডারও বেশি নিতে পারবে। তারপর ইনক্রিজ মার্কেট, এই যে যেটা বললাম, যখন প্রাইস সে কমাই দিবে তখন কি হবে, মার্কেটে তার ভ্যালু হয়ে যাবে, বায়ার তার কাছে আসবে কন্টিনিউ, তার অর্ডার বেড়ে যাবে, তার মার্কেটও বেড়ে যাবে। স্টে ইন বিজনেস, বিজনেসে সে স্টেবল থাকবে, সহজে ফ্লাকচুয়েশন হবে না, সহজে অর্ডার চলে যাবে না। যখন দেখবে যে না কোনো সমস্যা হচ্ছে, টুকটাক সমস্যা হচ্ছে, বাইরে চিন্তা করবে এত কম প্রাইসে এখানে করাতে পারতেছি, এখানেই থাকি, অন্য জায়গায় সোর্সিং করবে না। প্রোভাইড মোর জব, যখন তার ইনকাম বেশি হবে, সেল বেশি হবে, অর্ডার বাড়বে, তখন কি হবে, কোম্পানির পরিধি বাড়বে, লাইন বাড়বে, বিল্ডিং বাড়বে, তখন কি হবে, কাজের পরিধিও বাড়বে। তখন কি হবে, আমাদের ভাই বোনেরা, আত্মীয় স্বজন, এদেরও একটা চাকরির ব্যবস্থা হবে, হবে না? হয়ে যাবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতেছে যে যখন ইনকাম বেড়ে যাবে, মালিকের টাকা অনেক জমা হয়ে যাবে, তখন কি হবে, মালিক চাবে কি আরো ইনভেস্ট করি, নতুন একটা প্রজেক্ট তৈরি করি। ঠিক আছে? তো এইভাবে যদি আমরা কিউএমএস এর অ্যাক্টিভিটি গুলো প্রপারলি ফলো করতে পারি, প্রপারলি ফলো করে যদি আমরা প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি, তাহলে কি হবে, এই এতগুলো বেনিফিটস আমরা পেয়ে থাকবো, ম্যানেজমেন্ট পেয়ে থাকবে, কোম্পানি পেয়ে থাকবে। ক্লিয়ার? মূল টপিকে চলে যাই। এখানে কি বলতেছে, হোয়াট ইজ ডিএইচইউ, যে ডিফেক্ট নিয়ে আমরা কাজ করব। প্রথম টপিক ছিল আমাদের কি, হোয়াট ইজ ডিফেক্ট, ডিফেক্ট কি। তো ডিফেক্ট কি, সেই ডিফেক্টের ডেফিনেশনটা আমরা পরে দেখব। তার আগে ডিফেক্টের সাথে সামঞ্জস্য যে জিনিসটা, সেটা হলো ডিএইচইউ। ডিএইচইউ বলতে কি বুঝি, ঠিক আছে? প্রথমে ডিএইচইউ এর মিনিং বলতেছে কি, ডিএইচইউ মিন্স ডিফেক্ট পার 100 ইউনিট, ডিফেক্ট পার 100 ইউনিট। এখানে বাংলায় আমি নিয়ে আসছি, প্রতি 100 পিস গার্মেন্টস চেক করার উপর কত পিস ডিফেক্ট পাওয়া যায়, সেটাই হলো কি ডিএইচইউ। বের করার নিয়মকে ডিএইচইউ বলে। এই সূত্রটা তোমাদের জানতে হবে, ডিএইচইউ কিভাবে বের করতে হয়। যারা কাজ করো, হ্যাঁ, যারা পুরাতন আছে তারা অবশ্যই জানো, আর যারা নতুন আছে তাদেরকে কিন্তু আউটপুট টেবিলে যখন কাজ করবা, গার্মেন্টস চেক করবা, চেক করে কিন্তু এই সূত্রটা দিয়ে তোমাদের রিপোর্টটা ফিল আপ করতে হবে। আর যারা গার্মেন্টস বিল্ডিং এ কাজ করবা, তাদের জন্য রিপোর্টকে আমাদের কম্পিউটার ট্যাবে এন্ট্রি দেওয়া হয়, সেখানে শুধু ডিফেক্ট এন্ট্রি দিলেই অটোমেটিক আমাদের ডিএইচইউ ক্যালকুলেশন হয়ে যায়। ঠিক আছে? আর যারা ম্যানুয়াল করবে তাদের জন্য সূত্রটা জানা দরকার, সবার জন্য জানা দরকার, কারণ সূত্র না জানলে তো বুঝবো না যে আসলে ডিএইচইউটা কিভাবে বের করে। নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য মিনিমাম জানা দরকার। সূত্রটা কি, টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ইনটু 100 টোটাল চেক কোয়ান্টিটি। ঠিক আছে? টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ইনটু 100 ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি, এটা হলো কি ডিএইচইউ সূত্র। এই সূত্র দিয়ে আমরা কি করবো, ডিএইচইউ বের করবো। সাপোজ তুমি 1 ঘন্টায় যদি 200 পিস গার্মেন্টস চেক করো, 200 পিস গার্মেন্টস চেক করে যদি 20 পিস ডিফেক্ট পাও, 200 পিস গার্মেন্টস চেক করে কত পিস, 20 পিস ডিফেক্ট পাই, তাহলে এটা ডিএইচইউ কত হবে, 10%। দেখো ক্যালকুলেশন করে 10% আসে না? 20 পিস ডিফেক্ট ভাগ কত, বা 20 পিস ইনটু 100 ডিভাইডেড বাই 200 করলে কত আসে, 10, মানে 10%। তো 10% ডিএইচইউ চলে আসলো। এইভাবে আমাদের কি করতে হবে, ডিএইচইউ ক্যালকুলেশন করতে হবে। টু বি এ কোয়ালিটি ইন্সপেক্টর, কোয়ালিটি ইন্সপেক্টর হওয়ার জন্য তোমাদের মিনিমাম কি কি জিনিস জানা দরকার, ঠিক আছে? বা কোয়ালিটির অ্যাব্রিভিয়েশনটা কি, কোয়ালিটির অ্যাব্রিভিয়েশনটা কি। প্রথম কোয়ালিটি যে কয়টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের এক একটা মিনিং আছে। প্রথম কিউ, কিউতে কি আছে, কোয়ালিফিকেশন। কোয়ালিটি ইন্সপেক্টর হওয়ার জন্য মিনিমাম একটা কোয়ালিফিকেশন থাকা দরকার আছে। আমরা যারা ফ্লোরে অপারেটর আছে, হেল্পার আছে, তাদের জন্য কিন্তু তাদের জন্য কি কোয়ালিফিকেশন এক এক রকম লাগে। আবার ম্যানেজার জন্য একরকম লাগে, ইন্সপেক্টরের জন্য একরকম লাগে। একজন হেল্পারের জন্য কিন্তু আমাদের যেই কোয়ালিফিকেশন লাগে, একজন কোয়ালিটির জন্য কিন্তু সেই কোয়ালিফিকেশন লাগে না, তার থেকে বেশি লাগে। আমাদের কোয়ালিটি ইন্সপেক্টর হওয়ার জন্য মিনিমাম ইন্টার পাস লাগে। ইন্টার পাসের নিচে কিন্তু একজন কোয়ালিটি ইন্সপেক্টর হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে কি মিনিমাম একটা যোগ্যতা থাকা লাগবে। তারপর হলো ইউতে কি ইউনিটি, অবশ্যই সকলের মধ্যে কি ইউনিটি থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারপরে এতে কি অ্যাবিলিটি, অবশ্যই শক্ত সামর্থ্য হইতে হবে, দুর্বল হওয়া চলবে না। দুর্বল হওয়া চলবে না বলতে কি যে দুদিন পর ছুটি থাকা লাগবে বা এ হয়ে যাচ্ছে এরকম হওয়া চলবে না, শক্ত সামর্থ্য লাগবে। এর থেকে লায়াবিলিটি, লায়াবিলিটি কি দায়বদ্ধতা, অবশ্যই দায় এড়ানো যাবে না, দায় নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, নিজের শোল্ডার ফাঁকা রাখা যাবে না। আইতে ইন্টেলিজেন্ট, একটু বুদ্ধিমান হইতে হবে, কারণ কি তোমরা একটা লাইনে যখন কাজ করবা, একটা লাইনে অপারেটর বা হেল্পার মিলে কাজ করবে মিনিমাম 40 থেকে 50 জন, আর তোমরা কাজ করবে কত 5 থেকে 6 জন। তো 5-6 জন কি করতে হবে, 40-50 জনকে লিড দিতে হবে। তাহলে কি বুদ্ধিমান না হইলে কি পারা যাবে? অবশ্যই বুদ্ধিমান হইতে হবে। টিতে ট্রুথফুলনেস, অবশ্যই সত্যবাদী হইতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে, অবশ্যই সত্যবাদী হইতে হবে। ওয়াইতে ইউথফুলনেস, অবশ্যই কি হতে হবে, ইয়াং হইতে হবে, ইয়াংগেস্ট হইতে হবে। এখানে বয়স্ক লোকের জায়গা নাই, সহজ বাংলা। হ্যাঁ, বয়স বেশি হয়ে গেলে আমরা কোয়ার্ডিনেটে নিয়োগ দেই না। এবং শুধুমাত্র বয়স বেশির পাশাপাশি না, যারা আমরা অনেকে ইয়াং আছি, ইয়াং থাকা সত্ত্বেও কি মেন্টালিটি থেকে কি হয়, বয়স্কের একটা চিন্তা ভাবনা থাকে বা চিন্তা হয় যে না আমি চলবো অন্যভাবে, একটু যে কেমন বলে যুগের সাথে তাল মিলিয়ে চলবো না, এরকম মেন্টালিটি হওয়া যাবে না, সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, অনেকে আছে কি হয় যে আমি একটা বাটন ফোন চালাচ্ছি, এটা নিয়ে আমি জীবন পার করবো, আমি কখনো অ্যান্ড্রয়েড চালাবো না। বর্তমান যুগ যেরকম, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, ঠিক আছে, অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে, মেন্টালিটি ওইভাবে সেট করতে হবে। ক্লিয়ার? এটা এক্সাম্পল দিলাম। এখন আসি কি ডিফেক্ট ক্লাসিফিকেশন। ডিফেক্ট কত প্রকার ও কি কি? ডিফেক্ট কত প্রকার? 3 প্রকার, ক্রিটিক্যাল, মেজর, মাইনর। ক্রিটিক্যাল ডিফেক্ট কি সংজ্ঞা সহ আমি ব্যাখ্যা দেব, এখানে তোমরা বুঝে নাও। ক্রিটিক্যাল ডিফেক্ট হলো গার্মেন্টসটি ব্যবহারযোগ্য না, ব্যবহারযোগ্য না বা ব্যবহারকারী বা পণ্যের আশেপাশে কাউকে ক্ষতি করতে পারে। কি হবে, যদি ওই গার্মেন্টসটা ব্যবহার করে তাহলে যে ব্যবহার করবে সে এবং তার আশেপাশে সকলের ক্ষতিগ্রস্ত হবে, সেটাই হলো কি ক্রিটিক্যাল ডিফেক্ট। এখন এক্সাম্পলে আসি। 1 নাম্বার হলো ক্রিটিক্যাল ডিফেক্ট কি, কেমিক্যাল রেস্ট্রিকশন। কেমিক্যাল রেস্ট্রিকশন, আমাদের যে গার্মেন্টস, সেই গার্মেন্টস যখন ডাইং করা হয়, মানে কাপড়টাকে যখন কালার করা হয়, ওয়াশ করা হয়, সেই সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই ধরনের যে কেমিক্যাল, সেই কেমিক্যালের মধ্যে কিছু ক্ষতিকারক জিনিস থাকে, ক্ষতিকারক কেমিক্যাল থাকতে পারে, সেগুলো মানুষের দেহের জন্য ক্ষতিকর। তো সেই ক্ষতিকর কেমিক্যাল যেন ব্যবহার না হয়, সেটা ল্যাব টেস্টের মাধ্যমে অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা ক্ষতিকর বিষয়, এখানে আমি দুইটা জিনিস নিয়ে আসছি, ফিজিক্যাল এবং কেমিক্যাল। কেমিক্যালের জন্য কেমিক্যাল থাকে, এবং ফিজিক্যাল টেস্টের জন্য যেরকম সাপোজ যদি মনে করো যে একজন কাস্টমার একটা টি শার্ট বা পোলো শার্ট বা একটা পোশাক কিনছে, কেনার পরে একটা ওয়াশ দেওয়ার পরে কি হয়েছে, ছোট হয়ে গেছে, তাহলে সে পড়তে পারবে? আবার কি হতেছে, টুইস্টেড হয়ে ঘুরে চলে যাচ্ছে, পড়তে পারবে? আবার কি হতেছে, ওয়াশ করার পরে কালার উঠে যাচ্ছে, হ্যাঁ, পড়তে পারবে? পড়বে না। এটা তো তার জন্য ক্ষতি হয়েছে, সেই টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে আসছে, সে এখন ইউজ করতে পারতেছে না, তাহলে কি হবে, এটা ক্ষতি সাধন হচ্ছে। তাহলে এটা হবে কি ক্রিটিক্যাল ডিফেক্টের আওতায়। 2 নম্বর হলো শার্প অবজেক্ট, ধারালো বস্তু। ধারালো বস্তু কি, সেটা বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে আমি এক্সাম্পল নিয়ে আসছি। যেমন ধরো জিপার ড্যামেজ, জিপারের টিথ গুলো ভেঙে গেছে, এই যে ড্যামেজ, এটা যদি যায় কাস্টমার বা যদি সে ইউজ করতে যায়, স্কিনের সাথে লাগলে কেটে যাবে। ব্রোকেন নিডেল, নিডেলের এই যে ভাঙা অংশ, এখানে দেখাচ্ছি ভাঙা অংশ, এই ভাঙা অংশ যদি থাকে গার্মেন্টসে, সেটাও কি হবে, স্কিনের ইনফেকশন হতে পারে, স্কিনে লাগলে ক্ষতিগ্রস্ত হবে কাস্টমার। তো এটাও কি হবে ক্রিটিক্যাল ডিফেক্ট। সেফটি ইস্যু, সেফটি ইস্যুর মধ্যে 3টা জিনিস নিয়ে আসছি। মিনিমাম নেক এক্সটেন্ড, যদি মিনিমাম নেক অ্যাচিভ না করে, সেক্ষেত্রে এটাও ক্রিটিক্যাল ডিফেক্ট। কারণ কি, মিনিমাম নেক যদি অ্যাচিভ না করে, সেটা মাথা দিয়ে ঠিক মতো ঢুকবে না, মাথা দিয়ে যখন ঢুকবে, যদিও ঢোকানো যায়, বের করতে গেলে কি হবে, কান কোন ছিঁড়ে যাবে, সেক্ষেত্রে কাস্টমার বা ইউজারের ক্ষতি হবে। পুল টেস্ট, পুল টেস্ট যদি আমাদের ফাংশনাল নন ফাংশনাল আইটেম থাকে, সেই ক্ষেত্রে পুল টেস্ট অবশ্যই টিকতে হবে, 90 নিউটনে পুল টেস্ট টিকতে হবে। তো পুল টেস্টের জন্য আমার নতুন একটা লেকচার আছে, সেই লেকচার থেকে তোমরা পুল টেস্টের প্রসিডিউরটা দেখে নিবা, শিখে নিবা, ঠিক আছে। ওখানে আমি বিস্তারিত দিচ্ছি পুল টেস্ট কিভাবে করতে হয়।
তো ফুল টেস্ট অবশ্যই কেন করতে হয়, কিভাবে করতে হয়, কি জন্য করতে হয় সেটা ওই ভিডিওতে বিস্তারিত আছে, তোমরা সেখান থেকে বিস্তারিতটা শিখে নিবা। নিকেল টেস্ট, নিকেল টেস্টটাও একটা ক্রিটিক্যাল ডিফেক্ট। তো নিকেল টেস্টটাও কেন করতে হয়, কি জন্য করতে হয়, নিকেল টেস্ট কিভাবে করতে হয় সেটারও বিস্তারিত একটা আমার ওই লিংকে আছে। তো সেখান থেকে তোমরা নিকেল টেস্টটাও দেখে নিবা কিভাবে করতে হয়। ক্লিয়ার? এটা আমি বিস্তারিত বললাম না, এই দুইটা ওখানে বিস্তারিত আরো বিস্তারিত বলা আছে। মোল্ড, মোল্ড হলো ছত্রাক। এটা হলো কি নির্দিষ্ট একটা আবহাওয়ায় যে ছত্রাকের জন্ম হয়। আমাদের যে অ্যাটমসফিয়ার, বাতাস, এই বাতাসে অসংখ্য মোল্ড আছে। মোল্ড কি? ছত্রাক। ছত্রাকটা কেমন? ছত্রাক বললে হয়তো বা বুঝো নাই, তোমরা বাংলাও বুঝতেছো না, ইংলিশে বুঝতেছো না। যেমন ধরো যে যদি একটা বাসি খাবার থাকে, তার উপর একটা শ্যাওলার মতো পড়ে না, সাদা সাদা ফাঙ্গাসের মতো, ফাঙ্গাস তো চিনো না? এই ফাঙ্গাসটাই হলো ছত্রাক। তো এটা সাধারণত হয় সেতে জায়গাতে হয়, বা যদি দেখা যায় বাড়ির পাশে কোনো কাপড় যদি পরে থাকে, অনেকদিন পরে থাকে পুরাতন কাপড়, তার উপরে কিন্তু এক ধরনের শ্যাওলার মতো জন্ম হয়, ওইটা হলো কি ছত্রাক বা মোল্ড। এই মোল্ডটা হয় সাধারণত যদি আমরা গার্মেন্টস যখন শিপমেন্ট করব তার আগে যদি কোনো ভেজা থাকে বা ওর কি বলে ময়েশ্চার যদি টেম্পারেচার মানে ময়েশ্চারের লিমিটের বাইরে থাকে, সেই ক্ষেত্রে মোল্ডের জন্ম হয়। তো এটা একটা লিমিটেশন আছে 28 থেকে 65 পর্যন্ত ময়েশ্চার লিমিট। এই ময়েশ্চার লিমিটের বাইরে যদি ময়েশ্চার থাকে সেই ক্ষেত্রে মোল্ড হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ক্রিটিক্যাল ডিফেক্ট। তো মোল্ড আমরা দেখতে পাবো না, কিন্তু ময়েশ্চার মিটার দিয়ে ময়েশ্চার আমরা চেক করে দিতে পারবো। ঠিক আছে? ইনসেক্ট, ইনসেক্ট হলো পোকামাকড়। পোকা জীবিত অথবা মৃত দুই ধরনের পোকায় কি ক্রিটিক্যাল ডিফেক্ট। জীবিত পোকা কি হবে? যদি থাকে জীবিত পোকা, কাস্টমার ওই পোকামাকড় ইউজ করার সময় পোকাটাকে কামড় দিবে, ক্ষতি হবে। আর যদি মৃত হয় তাহলে কি মৃত পোকার জীবাণু স্কিনে ইনফেকশন করবে, এটাও ক্রিটিক্যাল ডিফেক্ট। তারপর কি ব্যাড স্মেল, দুর্গন্ধ। কাস্টমার একটা গার্মেন্টস ধরলো, ধরার সাথে যদি দেখা যায় এটা থেকে দুর্গন্ধ আসতেছে, কিনবে? কিনবে না। তাহলে কি হবে? এটা কাস্টমারের ক্ষতি হবে। কেমন কাস্টমার ক্ষতি হবে? কাস্টমার কিন্তু দুই প্রকার। আমরা যে বিক্রি করতেছি সে বাইরের কাছে তার এক ধরনের কাস্টমার, আর যারা কিনে নিয়ে যাচ্ছে ইউজার তারাও এক ধরনের কাস্টমার। হ্যাঁ, কাস্টমার এরা হলো কি মিডলম্যান কাস্টমার, হ্যাঁ, পাইকারি ক্রেতা, আর ওরা হলো ভোক্তা। ঠিক আছে? যারা ইউজারের জন্য ব্যবহার করবে, ব্যবহার করার জন্য কিনে নিয়ে যাবে, সেটা তারা হলো ভোক্তা। তো তারা কিনবে না, আলটিমেটলি কি হবে? আমাদের বায়ার ক্ষতিগ্রস্ত হবে। লেভেল মিস্টেক, লেভেলে যদি কোনো ইনফরমেশন মিস্টেক হয় সেই ক্ষেত্রেও কি হবে? এটা লিগ্যাল ইস্যু। এটা লিগ্যাল ইস্যু। লেভেল মিস্টেকের কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে লিগ্যাল ইস্যু কি? এটা ওই দেশের গভর্নমেন্ট চাইলে ওই কোম্পানির উপরে ক্লেম করতে পারে, কেস করতে পারে, মামলা করতে পারে। কেস করলে কি হবে? ওই প্রোডাক্টটা ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে, ওই শোরুমটা বন্ধ হয়ে যেতে পারে, তার সেল বন্ধ হয়ে যাবে। তাহলে কি কাস্টমারের ক্ষতি না? বাইরের ক্ষতি না? তাহলে এই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হবে। মেজর ডিফেক্ট, মেজর ডিফেক্টটা বুঝো, ক্রিটিক্যাল ডিফেক্ট তো ক্লিয়ার সবাই না? এখন আসি মেজর ডিফেক্ট। মেজর ডিফেক্ট হলো এমন ডিফেক্ট যে ডিফেক্টটা কাস্টমার সহজে বুঝতে পারবে, ভিজিবল ডিফেক্ট, নোটিসেবল ডিফেক্ট, যেটা সহজে কাস্টমার কি করতে পারবে? বুঝতে পারবে, সেটাই হবে মেজর ডিফেক্ট। এখন কিছু এক্সাম্পল নিয়ে আসি মেজর ডিফেক্ট গুলো কি। এক নম্বরে কাট হোল, এরকম ধরনের হোল যে কেউ দেখতে পাবে, যে কেউ দেখতে পাবে, তাই না? যে ডিফেক্ট বুঝে সেও বুঝবে, যে না বুঝে সেও বুঝবে। তো মেজর ডিফেক্টটা হলো এমন ডিফেক্ট যেটা ডিফেক্ট না বুঝলেও যে কেউ ধরতে পারবে যে এই গার্মেন্টসে একটা সমস্যা আছে, সেটাই হলো মেজর ডিফেক্ট। তো ফেব্রিক জয়েন্ট, ফেব্রিক দুইটা জয়েন্ট আছে এরকম মাঝখান দিয়ে সেলাই, আমি একটা কাপড় পরছি সেখানে এখানে মাঝখান দিয়ে সেলাই, আমি বুঝবো না যেটা সমস্যা, এটা আমি কিনবো না। জিএসএম কার্ড, এরকম জিএসএম কাটছে সেটা দিয়ে আমি সেলাই করে দিছি, সেটা যদি মাঝখানে এরকম একটা বড় হোল থাকে, এটা কিনবো আমি? কিনবো না, এটাও মেজর ডিফেক্ট। তারপর কি সুইং ডিফেক্ট, আগেরটা বললাম না কাটিং ডিফেক্ট, কাটিং এ কিছু কিছু ডিফেক্ট থাকে, সেগুলা আমরা সেকশন ওয়াইজ কিছু ভাগ করছি যেন সুবিধা হয় বোঝার জন্য। সুইং এ কিছু ডিফেক্ট থাকে, সেটা মেজর ডিফেক্ট। আমার ব্রোকেন স্টিচ, এক নাম্বার, সেলাইটা কাটা। এই যে এখানে ছবি দেওয়া আছে, দেখো, হ্যাঁ, ছবিতে কি আছে? সেলাইটা কাটা। তো এটা হলো ব্রোকেন স্টিচ। তারপর কি আনকাট থ্রেড, সুতা অনেক বড় হয়ে ঝুলতেছে, সেটা হবে কি? আনকাট থ্রেড, এটাও মেজর ডিফেক্ট। তোমাদের একটু বলে রাখি একটা জিনিস, যে আনকাট থ্রেড
মেজর হয়, আবার কিছু কিছু সময় ক্রিটিক্যাল হয়ে যায়। কখন ক্রিটিক্যাল হয়? যদি সেটা লুপ থ্রেড হয়। লুপ থ্রেড তো বুঝো, লুপ থ্রেড মানে সুতোটা বের হয়ে আসছে, দুই মাথায় জয়েন্ট হয়ে আছে, যেমন ধরো এই যে এরকম, হ্যাঁ, এই মাথা দুইটাই সেলাইয়ের ভিতরে ঢুকে আছে, এরকম লুপ হয়ে আছে, ঠিক আছে, মানে কোনো ই নাই, মানে এক মাথা না, দুই মাথা আটকে আইসা এরকম লুপ হয়ে আছে, এটাকে বলে লুপ থ্রেড। এই লুপ থ্রেড আবার ক্রিটিক্যাল কেন? যখন এটা পরিধান করতে যাবে তখন কানে বাজতে পারে, হাতে বাজতে পারে, বাজলে এটা হাত বা স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ওই আনকাট থ্রেড আবার ক্রিটিক্যাল হয়ে যায়। লুপ থ্রেড, আনকাট থ্রেড কোনটা? আনকাট থ্রেড যেটা লুপ থ্রেড হবে সেটা হবে আনকাট লুপ থ্রেড, সেটা হবে ক্রিটিক্যাল, আর শুধুমাত্র আনকাট থ্রেড হবে মেজর। ক্লিয়ার? স্কিপ স্টিচ, সেলাইটা জাম করে চলে গেছে, সেটা হলো কি স্কিপ স্টিচ। ওপেন সিএম, ওপেন সিএম, দুই পাশে দুইটা সিএম জয়েন হওয়ার পরে সেখানে সেলাইটা খুলে গেছে, সেটা হলো ওপেন সিএম। সিম তো বুঝি আমরা, সিম কোন জিনিস? সিম কাকে বলে? এই যে এখানে বলছে সিম। সিম কি? দুইটা পার্টের যে জয়েন্ট, সেই জয়েন্ট স্থল জায়গাটাকে সিম বলে। গার্মেন্টসের দুইটা পার্টের, বা টি শার্ট বলি, পলো শার্ট বলি, যেটাই বলি না কেন, সেই পোশাকের দুইটা পার্ট সেলাই করে যে জয়েন্ট করে, সেই জয়েন্টের জায়গাটাকে কি বলে? সিম বলে। তো ওই সিম যদি খুলে যায় তাহলে সেটা হলো কি ওপেন সিম। তো কেউ বলে সিএম, কেউ বলে সিম, সমস্যা নাই, সিম মূল উচ্চারণ হলো সিম, ওপেন সিম, হ্যাঁ ওপেন সিম। এটা হলো কি মেজর ডিফেক্ট। ফিনিশিং এ কিছু ডিফেক্ট ধরা পড়ে, সেটাও মেজর ডিফেক্টের মধ্যে পড়ে, যেরকম অয়েল স্পট। অয়েল স্পটটা সাধারণত ফিনিশিং এ বেশি ভিজিবল হয় আয়রন করার পরে, সুইং এও ধরা পড়ে, বাট এটা মূলত তৈরি হয় সুইং এ এবং ডাইং এ, আর বেশিরভাগ ধরা পড়ে আমরা কি ফিনিশিং এ। সুইং এও ধরা পড়ে, সুইং এও এটা হইতে পারে, ঠিক আছে। তো অয়েল স্পট যদি এটা ধরা পড়ে সেটা হবে কি মেজর ডিফেক্ট। ফরেন ইয়ার্ন, ফরেন ইয়ার্ন যদি এটা ভিজিবল বড় হয় সেটা হলো মেজর ডিফেক্ট। ফরেন ইয়ার্ন বুঝি আমরা যেই ইয়ার্ন দিয়ে নিটিং করা হয় এর বাইরে যদি অন্য কোনো সুতা এর মধ্যে ঢুকে যায় সেটাই হলো কি ফরেন ইয়ার্ন বা ইয়ার্ন কন্টামিনেশন। কেউ বলে ইয়ার্ন কন্টা বা ফরেন ইয়ার্ন, দুটো একই জিনিস। কন্ট্রা ইয়ার্ন মানে যে ইয়ার্নটা রেগুলার যে ইয়ার্ন তার বাইরে অন্য কোনো ইয়ার্ন ঢুকে গেছে সেটাই হলো কি ফরেন ইয়ার্ন বা ইয়ার্ন কন্টামিনেশন। দুইটাই মেজর ডিফেক্ট। যদি সেটা বেশি ভিজিবল হয় আর ব্যাক সাইডে যদি ছোট হয় সেক্ষেত্রে সেটা মাইনর হয়ে যাবে, সেটা মাইনর আমি পরে বলবো। প্লাকেট আনইভেন, যদি প্লাকেটটা এরকম বেশি আনইভেন হয় এ জোনে ডিফেক্ট, এটা হবে কি মেজর ডিফেক্ট। লেগ আপ ডাউন, যদি লেগ আপ ডাউন হয় বা স্লিপ আপ ডাউন হয় সেটাও মেজর ডিফেক্ট হিসেবে কাউন্ট হবে। মাইনর ডিফেক্ট, মাইনর ডিফেক্টের যদি সংজ্ঞা বলি, সংজ্ঞা হলো মাইনর ডিফেক্ট এমন ডিফেক্ট যে ডিফেক্ট কাস্টমার সহজে বুঝতে পারবে না, কাস্টমার সহজে কি করবে না বুঝতে পারবে না, সেই ডিফেক্টটা কি বললাম মাইনর ডিফেক্ট। কাস্টমার চোখে ভিজিবল না, নোটিসেবল না, সেটাই হলো মাইনর ডিফেক্ট। কিন্তু সেটা কি হবে বায়ারের 100% রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, সেটা হলো মাইনর ডিফেক্ট। এখন আমরা एग्जांपले যাই মাইনর ডিফেক্টে। মাইনর ডিফেক্ট আনইভেন স্টিচ, সেলাইটা আনইভেন আছে, আঁকা বাঁকা আছে। এই আঁকা বাঁকা সেলাই সামান্য আনইভেন, সেই জিনিসটা হয়তো বা কাস্টমার সহজে বুঝবে না, কাস্টমার বুঝবে না, কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই। বায়ার স্যাম্পল দিছে সোজা সেলাই নেবে, তারা কোনো আনইভেন সেলাই নেবে না, সেই ক্ষেত্রে কিন্তু এইটাই হয়ে যাচ্ছে কি বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, তাহলে এটা কি হবে মাইনর ডিফেক্ট। 4 পয়েন্ট আপ ডাউন, 4 পয়েন্ট আপ ডাউন, সেই আপ ডাউনটা কি হবে একজন সাধারণ কাস্টমার সহজে বুঝবে না, কিন্তু বায়ারের স্ট্যান্ডার্ড স্যাম্পল ফলো মেইনটেইন হয় নাই, সেই ক্ষেত্রে এটা কি হবে মাইনর ডিফেক্ট। লুজ টেনশন, টেনশনটা একটু লুজ আছে, এটা সাধারণ কাস্টমার সহজে বুঝবে না, কিন্তু স্ট্যান্ডার্ড হয় নাই, সেই ক্ষেত্রে এটা মাইনর ডিফেক্ট হবে। প্লিট, প্লিটটা কখনো মাইনর হয় কখনো মেজর হয়। যদি প্লিটটা ভিজিবল হয় এবং বড় আকারে দেখা যায় সেক্ষেত্রে এটা মেজর হয়ে যাবে। সংজ্ঞা থেকে ভালো করে বুঝবা যে যেই ডিফেক্টটা সহজে দেখা যায়, ইজিলি বোঝা যায়, সেটা হবে মেজর ডিফেক্ট। আর যেটা সহজে বোঝা যায় না বা সাধারণ মানুষ দেখলে বুঝবে না যে এটা ডিফেক্ট,
সেটাই হলো কি মাইনর ডিফেক্ট। ফিনিশিং এ কিছু মাইনর ডিফেক্ট বোঝা যায়, সেটা হলো কি পোর আয়রন, যদি আয়রনটা একটু পোর হয়ে যায় সেক্ষেত্রে এটা হবে কি মাইনর ডিফেক্ট। তারপরে কি আছে প্লাকেট আনইভেন, প্লাকেট আনইভেনটা যদি অল্প হয় সেক্ষেত্রে হবে এটা মাইনর ডিফেক্ট। স্পটটাও যদি আনভিজিবল হয় বা তেমন বোঝা যাচ্ছে না, অল্প বোঝা যায়, সেক্ষেত্রে এটা হবে মাইনর ডিফেক্ট। যদি বেশি বোঝা যায় তাহলে সেটা হবে কি মেজর ডিফেক্ট। এখানে আমি কমন কিছু ডিফেক্ট নিয়ে আসছি, এর বাইরে আরো অনেক রকমের ডিফেক্ট আছে, সেই ডিফেক্ট গুলো আমরা কাজ করতে করতে ধীরে ধীরে শিখে যাবা। কাজ করতে করতে যখন ডিফেক্ট গুলো পড়বো সেক্ষেত্রে তোমরা ওখানে জিজ্ঞেস করে নিবা, এবং ডিফেক্টের একটা আমরা লিস্ট আছে, সেই লিস্ট ধরে তোমরা কাজ শিখবা যে কোনটা কোন ডিফেক্ট, লিস্ট ধরে ধরে কিছু শেখার চেষ্টা করবো। এবং ফিজিক্যালি সবচেয়ে ভালো হয় যে ডিফেক্টটা আমরা ফিজিক্যালি শিখি যে কোনটা কোন ধরনের ডিফেক্ট। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে কিছু স্লাইড নিয়ে আসছি, যদিও এটা তোমরা দেখার জন্য কিছু ফেব্রিকেশন, সেই ফেব্রিকেশন গুলো আসলে কাপড়টা বা ফেব্রিকটা হাতে না ধরে দেখলে আসলে বোঝা যায় না। তারপর একটু দেখে নেই আমরা কি কয়েক ধরনের ফেব্রিক। 100% কটন সিঙ্গেল জার্সি, ফেব্রিকটা দেখতে এরকম। তোমরা যখনই কাজ করবা, যে কোনো স্টাইলে নতুন স্টাইলে কাজ করবা, অবশ্যই কমন কিছু জিনিস শিখে নিবা, যে আমরা যে স্টাইলে কাজ করতেছি সেইটা কোন বাইরের কাজ চলে, পাশাপাশি কি সেটা কত জিএসএম এর ফেব্রিক, এবং ফেব্রিকেশনটা কি, কম্পোজিশন কত, এই জিনিসগুলো কমন জিনিস তোমরা জেনে নিবা। এবং প্রিন্ট থাকলে কি ধরনের প্রিন্ট, এই জিনিসগুলো অবশ্যই কাজ শুরু করার আগে জেনে নিবা। আমরা টেবিলে যেয়ে কিন্তু তোমাদের জিজ্ঞেস করবো যে এটা কাজ করতেছে কোন বাইরে কাজ করো, বাইরের নাম কিন্তু নিশ্চিত বলতে হবে। বাইরের নাম বলতে পারছো, এখন বলবো যে এটা কি ফেব্রিক, ফেব্রিকের নামটা বলতে হবে। ফেব্রিকের বলার পরে বলবো যে এটা কত জিএসএম এর, জিএসএমটা বলতে হবে। তারপরে কি যদি প্রিন্ট থাকে এটা কি প্রিন্ট, প্রিন্টের নামটাও বলতে হবে। ঠিক আছে, যখনই নতুন স্টাইল বা নতুন কোনো রিকোয়ারমেন্টে কাজ করবা সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এই কমন যে জিনিসগুলো অবশ্যই জেনে কাজ শুরু করতে হবে। ক্লিয়ার? স্ল্যাব সিঙ্গেল জার্সি, স্ল্যাব সিঙ্গেল জার্সি এরকম কি ডোরা কাটা দাগ থাকবে, সেটা হবে স্ল্যাব সিঙ্গেল জার্সি। গ্রে মিলাস ফেব্রিক, এরকম গ্রে কালারের যেটা ফিলার থাকবে এবং মাঝখানে মাঝখানে কি হালকা সোপ কালো কালো দাগ থাকবে, সেটা হলো কি গ্রে মিলাস ফেব্রিক। গ্রে মিলাস স্ল্যাব ফেব্রিক, গ্রে মিলাসের মধ্যে যদি এরকম ডোরা কাটা দাগ থাকে সেটা হবে কি স্ল্যাব সিঙ্গেল জার্সি, গ্রে মিলাস স্ল্যাব সিঙ্গেল জার্সি। তারপর কি ফিলিস ফেব্রিক, ফিলিসটা হবে উপরে সিঙ্গেল জার্সির মতো, নিচে কি হবে ইনসাইডে এরকম তোলা তোলা বা ব্রাশিং হবে, সেক্ষেত্রে এটা হবে কি ফিলিস সিঙ্গেল জার্সি, ফিলিস ফেব্রিক। তারপর কি 1/1 রিপ, রিপ বিভিন্ন ধরনের আছে, 1/1, 2/2, হ্যাঁ বিভিন্ন ধরনের রিপ আছে, সেই রিপটা তোমার রিপের বুননের উপর ডিপেন্ড করে আলাদা হয়। তো এখানে একটা নিয়ে আসছি, যদি এটা পিকচার অত ক্লিয়ার না, কাজ করার সময় অবশ্যই হাতে ধরে বুঝবা। এই যে 2/1 রিপ, 2/1 রিপ, রিপের এইটা কি ব্রাকেটটা একটু বেশি আসতেছে একটু পরে। এই ছিল মোটামুটি আমাদের কি ফেব্রিকেশনের কিছু পার্ট। তো ফেব্রিকেশনের কাজগুলো তোমরা অবশ্যই ফিজিক্যালি কাজ করার সময় দেখে নিবা, এবং ফিজিক্যালি যখন কাজ করবা তখন দেখবা যে এটা কি ফেব্রিক, সিঙ্গেল জার্সি। তুমি সিঙ্গেল জার্সির কাজ দেখবা যে একদিন সারাদিন চেক করতেছো, হাতে ধরতে 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 কি হবে যে সিঙ্গেল জার্সি ফেব্রিকটা দেখতে এরকম, বা হাতে ধরলে এরকম লাগে, এটা জিএসএম কত হাতে ধরলে বোঝা যায়। এরকম একটা এক্সপিরিয়েন্স গেদার করে ফেলতে হবে। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ধন্যবাদ সবাইকে আজকের মতো, এবং পরবর্তী ট্রেনিং গুলো আমরা চেষ্টা করবো আরো কিছু ট্রেনিং তোমাদেরকে দেওয়ার জন্য, তোমরা সেই ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড করবা। এবং পাশাপাশি বাকি যে ট্রেনিং গুলো আছে, এমন আছে যে তোমাদের পরবর্তী গ্রুপের জন্য আমি নতুন কোনো টপিক নিয়ে আসছি, সেই ট্রেনিং গুলো তোমরা অলরেডি আমাদের এর সাথে লিংকের সাথে অ্যাড হয়েছো, সেখান থেকে বাকি ট্রেনিং গুলো কন্টিনিউ দেখবা, শিখবা। সেখান থেকে কিন্তু আমি র্যান্ডমলি আমরা চেক করব, জিজ্ঞাসা করবো, এবং ফ্লোরে তোমাদের যে ম্যানেজার থাকবে তারাও কিন্তু র্যান্ডমলি বিভিন্ন টপিক নিয়ে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।